নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন অভীক সরকার রচিত কাহিনী নিতাই চরণের ঘড়ি। অভীক সরকার বর্তমান সাহিত্য জগতের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। বর্তমান বাংলা সাহিত্যকে তিনি উপহার দিয়েছেন ভোগ, শোধ, কাউরি বুড়ির মন্দিরের মতো অজস্র জনপ্রিয় গল্প। সাহিত্য সমাহারে ইতিপূর্বেই আপনারা শুনেছেন তার লেখা উপন্যাস কালিয়া মাসান এবং তাঁর একমাত্র ডিটেকটিভ চরিত্র প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের 3টি গল্প। শ্রোতাদের সুবিধার্থে সেই গল্পগুলির প্লেলিস্ট এই গল্পের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। আমাদের আজকের নিবেদন নিতাই চরণের ঘড়ি প্রথম প্রকাশিত হয় শারদীয়া শুকতারা 1427 সংখ্যায়, অর্থাৎ ইংরেজির 2020 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী পাবলিকেশন থেকে প্রকাশিত কিশোর ভারতী সেরা উপন্যাস সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি আকাশ, নিতাই চরণের ভূমিকায় জ্যোতির্ময়। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন নিতাই চরণের ঘড়ি। ক্যাশ বাক্সে চাবি দিয়ে ধূপধুনো জ্বালিয়ে কুলুঙ্গিতে রাখা লক্ষ্মী গণেশের মূর্তির দিকে একবার নমো করে নিলেন নিতাই চরণ। না, আজ দিনটাও বেকার গেল। বাজার পুরো ফাঁকা, একটাও খদ্দের নেই। এভাবে আর মাসখানেক চললে বাপ পিতে মোর ব্যবসা তুলে দিয়ে এগরোল চাউমিনের দোকানি দিতে হবে নিতাই চরণকে। অবশ্য এর পিছনে নিতাই চরণের যে খুব দোষ আছে তা নয়। সবার দ্বারা কি সব কিছু হয়? তাঁর ঠাকুরদা গোবিন্দচরণ লাহা ছিলেন এই ঈশ্বরীতলার নাম করা স্বর্ণকার। লোকে বলতো বাবা বিশ্বকর্মার আশীর্বাদ ছিল তাঁর ওপর। তাঁর বানানো গয়না দেখে মুগ্ধ হয়নি এমন কলারসিক এ বাজারে নেই বললেই চলে। লাহা জুয়েলার্সের গয়না পরার জন্য রইস বাড়ির গিন্নিমারা কর্তাদের কাছে হত্যে দিতেন এককালে। এমনকি গোবিন্দচরণের হাতে বানানো কানপাশা কার কানে শোভা পাবে সেই নিয়ে এলাকার 2 প্রভাবশালী পরিবারের মধ্যে লাঠালাঠি হয়েছে এমন খবরও আছে। অমন প্রাতঃস্মরণীয় স্বর্ণকারের ছেলে বিষ্ণুচরণও কিন্তু কম খ্যাতি করেননি। তাঁর আমলেই লাহা জুয়েলার্সের খ্যাতি ঈশ্বরীতলা ছাড়িয়ে জেলা সদর অবধি পৌঁছেছিল। তখন মোটামুটি সম্পন্ন গৃহস্থের বাড়ির বিয়ে শাদী মানেই বিষ্ণুচরণের দোকানের গয়না একেবারে বাঁধা। ওহ, সে একদিন গেছে বটে। এমনও অনেক সময় হয়েছে বিয়ের সিজনে একসঙ্গে 10-15 জন কারিগর উদয়াস্ত কাজ করেছে লাহা জুয়েলার্সের কারখানায়। আর আজ পুজো করতে করতেই ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললেন নিতাই চরণ। লাহা পরিবারের ব্ল্যাক শিপ তিনি। বাবা বলতেন কুলো কলঙ্ক। সোনার ব্যবসায় কোনোদিনই তার উৎসাহ ছিল না। শুধু ব্যবসা কেন, লেখাপড়া বা খেলাধুলোতেও তার তেমন বিশেষ মতি ছিল না। তিনি চেয়েছিলেন সিনেমার হিরো হতে, সূর্যকুমারের মতো। 14 বছর বয়সে রথীন্দ্র সিনেমা হলে গিয়ে প্রথমবার সূর্যকুমারের সিনেমা দেখেন নিতাই চরণ। সিনেমার নাম রক্তের রং লাল। সেই যে মুগ্ধ হলেন, সে মুগ্ধতা আর তাঁকে ছাড়ল না। সূর্যকুমারের মতো চুলের স্টাইল রাখা, হাঁটা চলা, কথাবার্তা নকল করা, এসব নিয়ে ভয়ঙ্করভাবে মেতে উঠলেন তিনি। পড়াশোনায় ভাটা পড়তে লাগলো ধীরে ধীরে। শেষে একদিন মা সরস্বতী আর তিনি নিজে দুজনেই লাহাবাড়ি থেকে বিদায় নিলেন। মা সরস্বতী তাঁর মাধ্যমিকের রেজাল্ট দেখে, আর তিনি বাপের হাতে লাঠি খেয়ে। তবে মুশকিল হচ্ছে ভগবানের রাজত্বে অবিচারের ভাগটাই বেশি। নিতাই চরণের ফিল্মি দুনিয়ার জার্নিটাই তার জলজ্যান্ত প্রমাণ। কয়েকদিন এদিক ওদিক ঘুরলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের চপ কাটলেট খাওয়ালেন, স্পট বয়দের বিড়ি, কিন্তু তাতে চিঁড়ে ভিজল না। 2-1টা সিনেমায় পথচারী আর কাটা সৈনিকের পাঠ করার পর খানিকটা বাধ্য হয়েই 2 বছরের মাথায় ভগ্ন হৃদয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন নিতাই চরণ।
বিষ্ণুচরণ তখন শয্যাশায়ী। তিনি নিতাইচরণের ঘেঁটি ধরে ব্যবসায় ঢুকিয়ে দিয়েই সেই যে চোখ বুঝলেন আর খুললেন না। নমো করতে করতে একবার প্রাত্যহিক বরাদ্দ ফোঁপানিটা ফুঁপিয়ে নিলেন নিতাইচরণ। বাবা গো বাবা, কি ব্যবসা রেখে গিয়েছিলে গো, আর আজ তার কি হাল। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী গণেশকে প্রসাদ দেওয়ার নকুলদানাটা অবধি ধারে কিনে এনেছেন। কয়েকদিন এইভাবে গেলে তারপর আর। নমস্কারটা করেই পিছন ফিরলেন নিতাইচরণ, আর ফিরেই অবাক, কাউন্টারের ঠিক ওপারে এক ভদ্রলোক দাঁড়িয়ে। স্লিম ফিগার, চোখে গগলস আর পরনে বেশ দামি চকরা বকরা পোশাক। গলা থেকে যে মোটা সোনার চেনটা ঝুলছে, নিতাইচরণের হিসেবি চোখ আন্দাজ করে নিল সেটার ওজন অন্তত 5 ভরি হবেই। একখানে হীরের দুল, অর্থাৎ কিনা ইনি মারোয়ারি নন্দন। এবং আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে যে ইনি মালদার পার্টি। নিতাইচরণ শশব্যস্ত হয়ে বললেন, বলুন স্যার। দোকান বন্ধ করছেন নাকি দাদা? আরে না না, সন্ধে দিচ্ছিলাম স্যার। কাস্টমার তো লক্ষ্মী, এলেই দোকান খোলা। বাহ বাহ, শুনে ভালো লাগলো। আপনাদের বাঙালিদের তো ব্যবসা ব্যাপার में बिल्कुल इंटरेस्ट नहीं। যত তাড়াতাড়ি সম্ভব দোকান বন্ধ করে আড্ডা দিতে পারলেই খুশ। তাই আপনার কথা শুনে বেশ ভালো লাগলো। কথাটা ঠেস মেরে বলা নিতাইচরণের খুব একটা পছন্দ হলো না। তবু তিনি কথা ঘোরাবার জন্য বললেন, বলুন স্যার, কি সেবা করতে পারি? ভদ্রলোক পকেট থেকে একটা চেইন দেওয়া পকেট ঘড়ি বার করে নিতাইচরণের হাতে দিল। এটা আমার পরনানার পকেট ওয়াচ, बहुत ही उम्दा और कीमती चीज আছে। মামা বাড়ি আসছিলাম বলে ভাবলাম একটু পালিশ উলিশ করে নিয়ে যাই। ঝট করে করে দিতে পারবেন তো দাদা? পকেট ঘড়ি আজকাল তেমন দেখাই যায় না। দেখুনদারিতে মালুম হচ্ছে যে ছোঁড়া বড়লোক বাড়ির ছিল্লা বটেক। তাছাড়া ঘড়িটার চেহারাটাও বেশ রাইজি। সসম্ভ্রমে ঘড়িটা হাতে নিলেন নিতাইচরণ। ওজনেই মালুম হয় যে প্রাচীন এবং ইজ্জতদার জিনিস এটা। ডালাটা সোনার, পালিশ সামান্য ম্লান হলে কি হবে, জিনিস একেবারে 22 ক্যারেট খাঁটি। নিতাইচরণ সন্তর্পণে ডালা খুললেন। গোলাকার ডায়াল, সাদামাটা দেখতে। সেকেন্ড আর ঘন্টার কাঁটা ছাড়াও আরও বিচিত্র সব কাঁটা রয়েছে ঘড়িটায়। ঘড়ির বাইরে গোটাচারেক নবও আছে। তাদের যে কি কাজ সেসব বুঝলেন না নিতাইচরণ। হাজার হোক তিনি স্বর্ণকার, ঘড়ির দোকানই তো নন। একটু বসুন, করে দিচ্ছি। কাস্টমারকে বসিয়ে দোকানের ভেতর অ্যান্টি চেম্বারে এলেন নিতাইচরণ। অ্যান্টি চেম্বার হোক বা কারখানা, এই 10x12 ঘরখানাই এককালে লাহা জুয়েলার্সের ধুকপুক ছিল। এই এলাকার এমন কোনো ধনাঢ্য পরিবার নেই যার তেজারতে এই ঘরে বসে বানানো গয়না মজুদ নেই। ফোঁস করে ফের একটা দীর্ঘশ্বাস ফেললেন নিতাইচরণ। কি ছিল আর কি হলো, সবই আমার দোষ। বাবার কথাটা যদি আরেকটু মন দিয়ে শুনতাম, উচ্চিংড়েপনাটা যদি আরেকটু কম করতাম, সূর্যকুমারের নকল নবিশিটা যদি আরেকটু। ছোট টুলটায় বসে টেবিলের উপর আলোটা জ্বাললেন নিতাইচরণ। গয়না পালিশের ব্রাশ আর অন্যান্য সামগ্রী বার করলেন। ঠিক আলোর নিচে পকেট ঘড়িটাকে রেখে ডালাটা ফের খুললেন। আর তখনই গণ্ডগোলটা চোখে পড়ল তাঁর। এখন বাজে 7:30, মানে দেওয়ালে ঝোলানো ঠাকুরদার আমলের ওয়াল ক্লকটা সেই টাইমই বলছে। অথচ এখানে 1:15 দেখাচ্ছে কেন? ঘড়ির ওপর আরও একটু ঝুঁকলেন নিতাইচরণ। সেকেন্ডের কাঁটা নেই, ফলে ঘড়ি চালু আছে কিনা সেটা বোঝবার একমাত্র উপায় মিনিটের কাঁটাটা লক্ষ্য করার। মিনিট খানেক লক্ষ্য করে নিশ্চিত হলেন নিতাইচরণ, না, ঘড়িটা চলছে না।
ধন্ধে পড়ে গেলেন নিতাইচরণ। কাস্টমার যদি বলে ঘড়িটা ঠিকই ছিল, ওকে দেওয়ার পর খারাপ হয়েছে, তখন চেয়ার ছেড়ে উঠে একবার বাইরে উঁকি দিলেন নিতাইচরণ। শোকেসের উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটা ছেঁড়া ফাটা সোফা রাখা। লোকটা দেওয়ালে হেলান দিয়ে সেই সোফায় বসে আছে, চোখ দুটো বোচা, গগলস গুটিয়ে পকেটে রাখা। এইবার ভদ্রলোকের নাকটা লক্ষ্য করলেন নিতাইচরণ। একটু অস্বাভাবিক লম্বা আর একটু নিচের দিকে বাঁকানো। ফিরে এসে চেয়ারে বসলেন তিনি। কপালের ঘামটা মুছে ফের ঘড়িটায় মন দিলেন। না, ঘড়িটা বন্ধই বটে। এতক্ষণ ধরে সেই 1:15 দেখাচ্ছে। ঘড়িটা কাত করে বাইরের নবগুলো দেখলেন। দুদিকে 3টে করে মোট 6টা নব। সেকালের পকেট ঘড়িতে কি এরকম নব টব থাকতো? ধন্ধে পড়ে গেলেন তিনি। আজকালকার যে গাবদা গাবদা ঘড়িগুলো বেরিয়েছে তাতে এরকম নব টব থাকে বটে। ওপাড়া লখাই মণ্ডলের ছেলে ভজন এখন প্রোমোটারির ব্যবসা করে লায়েক হয়েছে। তার হাতে এই রকমই একটা ঘড়ি দেখেছিলেন বটে সেদিন। ডান দিকের ওপরের নবটা ধরে একটা মোচড় দিলেন নিতাইচরণ। না, কিছুই হলো না। তারপর আরেকটু জোর দিলেন। অমনি কটকট করে দুটো ঘাট ঘুরে গেল নবটা। আর তখনই ঘটল সেই ব্যাপারটা। হঠাৎ করে যেন নিতাইচরণের চারপাশটা একটু দুলে উঠল, আর দুলে উঠেই স্থির হয়ে গেল। ঠিক ভূমিকম্প নয়, তবে ওরই ছোট ভাই গোছের কিছু একটা হবে। আর চোখের সামনে একটা ধোঁয়ার পর্দা নেমে সেই ফের যেন উঠে গেল। মাথাটা একটু ঘুরে গেছিল, তাই টেবিলটা ধরে নিজেকে সামলালেন নিতাইচরণ। তারপর চারিদিকে চেয়ে একেবারে হতভম্ব হয়ে গেলেন। সন্ধে কোথায়? এ তো ঘোর মাঝ দুপুর। এ কি, ঘরের মধ্যে এত হল্লা কিসের? হঠাৎ করে এত লোকজনই বা এলো কোত্থেকে? হাঁ করে নিতাইচরণ দেখলেন তাঁর আশেপাশে একেবারে কর্মযজ্ঞ চলছে যেন। কম করে 5 থেকে 7 জন লোক ছোট ছোট টুলে বসে। তাদের সামনে বড় বড় পিতলের দ্বীপ। বাঁকানো চোঙা দিয়ে সেই আগুনে ফুঁ দিয়ে পানস্লেট থেকে তরল সোনা ঢালানিতে ঢালা হচ্ছে। ওপাশে আরও 2 জন বাকনল হাতে ডিজাইন ঝালাই করছে। এদিক ওদিক রাখা তামার দস্তার কাতান। খানিকক্ষণ বাদে হতভম্ব ভাবটা কেটে যাওয়ার কথা, কিন্তু কাটল না। কারণ নিতাইচরণ আবিষ্কার করে ফেলেছেন এরা কারা। ওই তো গুঁফো গোপেশ্বর বসে আছে এক কোণে। বেঁচে থাকতে বিষ্ণুচরণের ডান হাত ছিল গোপেশ্বর। লাহা জুয়েলার্সের এত খ্যাতির পিছনে তার হাত যশ কিছু কম ছিল না। তার ওপাশে ওই যে বছিরউদ্দিন মিয়া, যার নামে লাহা জুয়েলার্সের বাউটির নামই হয়ে গিয়েছিল বাছিরের বাউটি। বাকিদেরও আস্তে আস্তে চিনতে পারলেন নিতাইচরণ। ওই তো স্বপন চোংদার। তার সামনে একটা রোগা হাফ প্যান্ট আর গেঞ্জি পরা ছেলে উবু হয়ে বসে শিক্ষানবিশি করছে। স্বপন চোংদারের পাশে গজানন হালুই, দরজার কাছে শরৎ নন্দী। একটা শিরশিরে স্রোত নেমে গেল নিতাইচরণের পিঠ দিয়ে। এরা কি ভূত? কিন্তু তা কি করে হবে? গোপেশ্বর আর বছিরউদ্দিন না হয় মারা গেছে 1 যুগ হলো, কিন্তু শরতের সঙ্গে তো এই সেদিনও দেখা হলো গঞ্জের বাজারে এখন মাছের আড়ত দিয়েছে শরৎ। বলবোলা ব্যবসা তার। স্বপন চোংদার নাকি পরে মুম্বাই চলে যায় জাফেরি বাজারে কাজ পেয়ে। কই, তার মরার খবর তো পাননি নিতাইচরণ। পাশের গাঁয়েই বাড়ি, একদিন কাজ করেছে এখানে। মরলে কি একটা খবরও পেতেন না? আর গজানন হালুই তো এখন বাজার কমিটির প্রেসিডেন্ট। তার হাঁক ডাকে কান পাতা দেয়। মাথাটা কিছুক্ষণের জন্য হুতুম থুম হয়ে গিয়েছিল নিতাইচরণের। এরা ভূত নয়, হতেই পারে না। কিন্তু তাহলে এটা হচ্ছেটা কি তাঁর সামনে? কিন্তু নিতাইচরণের মাথার বোধহয় আরও খানিকটা শক পাওয়ার বাকি ছিল। একটু পরেই স্বপন চোংদারের সামনে উবু হয়ে কাজ শিখতে থাকা ছেলেটা উঠে দাঁড়াতে মুখটা বিঘত খানিক হাঁ হয়ে গেল নিতাইচরণের। ওই বেজার মুখ, লিকলিকে সরু ঠ্যাং,
ওই পিঠের উপর উঁচু হয়ে থাকা কাঁধের হাড়, ভাঙা গাল, বড় বড় চোখ, এসবই খুব ভালো করে চেনেন নিতাইচরণ। ছোটবেলা থেকেই চেনেন। এমনকি এখনো আয়নার সামনে দাঁড়ালে মাঝে মধ্যেই সারা শরীর অবশ হয়ে আসছে নিতাইচরণের। তবুও তারই মধ্যে তিনি লক্ষ্য করলেন যে আশ্চর্যভাবে তাঁর আঙুলে সার ফিরে এসেছে এবং নিজের অজান্তেই তাঁর আঙুলগুলি ঘড়িটার নব উল্টো বাগে ঘুরিয়ে দিয়েছে। তারপর ফের সেই মৃদু ভূমিকম্প আর ধোঁয়ার পর্দা। ধাতস্থ হতে একটু সময় নিলেন নিতাইচরণ। এতক্ষণ ধরে তিনি যা দেখলেন সেটা কি একটা স্বপ্ন নাকি নাকি মতিভ্রম? নিতাইচরণের হাজার দোষ থাকতে পারে, তিনি কুঁড়ে, বেহিসেবি এবং অপদার্থ হতে পারেন, কিন্তু তিনি নেশা করেন এই অপবাদ তাঁকে কেউ দিতে পারবে না। তাহলে এতক্ষণ ধরে তিনি যা দেখলেন সেটা কি? ঘড়িটার দিকে সভয়ে তাকালেন নিতাইচরণ। বাপরে, এ কি সাংঘাতিক জিনিস এসে পড়েছে তাঁর হাতে! নিতাইচরণের উচিত ছিল এরপর ঘড়িটাকে তুরন্ত ফেরত দিয়ে দেওয়া, বা নিতান্ত দুদৈর্ববশতই হোক এবার তিনি বাঁদিকের মাঝের নবটা ধরে বেশ জোরেই দুটো মোচড় দিলেন। মৃদু ভূমিকম্প আর ধোঁয়াটে ভাবটার জন্য তৈরি ছিলেন নিতাইচরণ, কিন্তু তারপর যেটা ঘটল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। নিতাইচরণ দেখলেন তিনি একই জায়গায় বসে আছেন, আর তাঁর সামনে এক প্রৌঢ় ভদ্রলোক কাঁচুমাচু করে বসে। এককালে দেখতে সুপুরুষ ছিলেন সন্দেহ নেই, চেহারাতেও বেশ একটা আভিজাত্য আছে বটে, কিন্তু এখন পোশাকে আশাকে আর হাবে ভাবে এমন একটা দিন মলিন ভাব যে দেখলে মায়াই হয়। কিন্তু এই টাক মাথা, ভাঙা গাল, কণ্ঠার হাড় উঁচু লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছিল নিতাইচরণের, কিন্তু ঠিক চিনে উঠতে পারছিলেন না। কোথায় যেন দেখেছেন, কোথায়? ঝট করে নামটা মনে পড়ে যেতেই একটা ঝটকা খেলেন নিতাইচরণ। সূর্যকুমার না? মুখটা ফের বিঘৎখানেক হাঁ হয়ে রইল নিতাইচরণের। তার ছোটবেলার আইডল, স্বপ্নের রাজপুত্র, জীবনের ধ্রুবতারা এইভাবে দিনহীন বেশে তাঁর সামনে বসে। নিতাইচরণ সূর্যকুমারের পায়ের দিকে একটা প্রকাণ্ড ঝাঁপ দিতে গেলেন বটে, কিন্তু খুবই আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলেন যে তিনি ঝাঁপাতে চাইলে কি হবে, শরীরের একটি অঙ্গ কাঁপাতে অবধি পারছেন না। কাঁপানো দূরে থাক, নড়াচড়াই করতে পারছেন না তিনি। সবিস্ময়ে নিতাইচরণ আরও লক্ষ্য করলেন যে সূর্যকুমার মাথা নিচু করে খুব মিনমিন করে তাঁকেই বলছেন, লাহাবাবু, সময়টা খুবই খারাপ যাচ্ছে, বুঝলেন কি না? নইলে যাত্রায় নামার বান্দাই সূর্যকুমার নয়। আপনার কাছে লুকোবো না, এত বড় অধিকারী আপনি, খবরাখবর তো সবই রাখেন। আসলে পরপর 4টে ছবি ফ্লপ করাতে বাজারটা একটু ডাউন হয়ে গেছে। তার উপর 2খানা ছবি প্রযোজনা করলাম, নায়িকার চরিত্রে মিস মালতীবালা স্বয়ং, নাম ভূমিকায় আমি। তবুও দুটো ছবি যে হপ্তাখানেক পরে হল থেকে উধাও হয়ে যাবে সেটার আন্দাজ, বুঝলেন কি না? নিতাইচরণ সিনেমা জগৎ থেকে সরে এলে কি হবে সেখানকার খোঁজ খবর রাখা কিন্তু ছাড়েননি। সূর্যকুমারের রবিচ্ছটা যে টলিউড দিগন্তে অস্তাচলে গেছে এবং সে জায়গায় যে নতুন নায়ক অনাথ বন্ধুনাথের বাজার এখন তুঙ্গে, সে খবর নিতাইচরণ রাখেন। এমনকি অনাথ বন্ধুর লেটেস্ট সিনেমা চোখের জলের দাগের প্রতিটা শোয়ের শেষে হলের বাইরে যে চোখের জল মোছার জন্য টিস্যু পেপারের ঠেলা লাগানো থাকছে, সে সংবাদও নিতাইচরণের নখদর্পণে। কিন্তু তাই বলে স্বয়ং সূর্যকুমার তাঁর কাছে এখানে এইভাবে কাঁচুমাচু হয়ে। কিন্তু নিতাইচরণের বিস্ময়ের আরও বাকি ছিল তখনও। তিনি আবিষ্কার করলেন তিনি যা বলতে চেয়েছিলেন তা তো বলতে পারলেনই না, তার বদলে
তাঁরই স্বরে কে যেন বলে চলেছে, সে তো বুঝলাম সূর্যবাবু, কিন্তু ইনভেস্টমেন্টের কথাটাও তো ভাবতে হবে। অন্তত 5-6টা 50,000ই সোনা হলে আমার টাকাটা এবার উঠবে কোত্থেকে বলুন? এতগুলো আর্টিস্ট, হেল্পার, ম্যানেজার ট্যানেজার, এদেরও তো একটা স্যালারি বলে বস্তু আছে মশাই। নিতাইচরণ বাকরুদ্ধ, নিস্তব্ধ, নির্বাক, নিশ্চল। তিনি এই কথা বলছেন সূর্যকুমারকে, তাও তাঁর এই ভাঙাচোরা কারখানায় বসে। কিন্তু ভাঙাচোরা কোথায়? এতক্ষণে সচকিত হলেন নিতাইচরণ। এ তো একটা দস্তুর মতো ঝাঁ চকচকে অফিস। দেওয়ালে দামি ওয়ালপেপার, মেঝেতে ওয়াল টু ওয়াল কার্পেট, তাঁর সামনে সেই ভাঙাচোরা টেবিল কই? এ তো মস্ত বড় অফিস ডেস্ক। আর যে গদিয়াটা বাহারি চেয়ারে তিনি বসে আছেন, তার দামও আজকাল বাজারে না হোক 20,000-এর কম তো হবে না। নিতাইচরণ আর সহ্য করতে পারলেন না। তিনি বাঁদিকের নব দুখানি উল্টো বাগে মোচড় দিয়ে চোখ বন্ধ করে বসে রইলেন। মা ব্রহ্মময়ী ভরসা, যা হওয়ার তা হবে। এবার সুস্থির হতে কিছু সময় নিলেন নিতাইচরণ। তবে সুস্থির হয়েই যেটা অনুভব করলেন সেটা হচ্ছে স্বস্তি। এবার নিজের চেনা জগতে ফিরে এসেছেন তিনি। সেই প্রায়ন্ধকার ঘর, টিমটিমে বাল্ব, ক্ষয়া দেওয়াল, ভাঙা মেঝে, যা দেখে তিনি এতদিন অভ্যস্ত। বুক ধরফর করাটা একটু কমলে টুল ছেড়ে উঠলেন নিতাইচরণ। ঘড়িটা হাতে নিয়ে থরথর পায়ে দরজার কাছে গিয়ে উঁকি দিলেন তিনি। লোকটা সেই থেকে ঠায় দেওয়ালে হেলান দিয়ে বসে, চোখ দুটো বোজাই, গগলস এখনো গুটিয়ে পকেটে রাখা। নিতাইচরণ কাউন্টারের সামনে এসে গলা খাঁকারি দিলেন। লোকটা নড়ে চড়ে উঠে বসে দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙল। তারপর ফ্যাঁচ করে হেঁচে রুমাল দিয়ে নাক মুছে জিজ্ঞাসা করল, হয়ে গেছে দাদা? নিতাইচরণ জোর করে একটা বেজার ভাব মুখে ফুটিয়ে তুলে বললেন, অনেক দিনের পুরনো যন্ত্র তো, তার উপর ছ্যাদলা পড়েছে ভালোই। দিন দুয়েক রেখে যেতে পারবেন? দিন দুয়েক বলে তো? এই ধরুন পরশু পেরিয়ে তরশু বিকেলে। সেদিন তো ষষ্ঠী, সেদিন আপনাদের দোকান খোলা থাকবে? বিনয়ে একেবারে গলে গেলেন নিতাইচরণ। কাস্টমার হলেন লক্ষ্মী, তিনি যেদিন বলবেন সেদিনই দোকান খোলা বটেক। ভদ্রলোকের চোখে প্রশংসা ঝিলিক দিয়ে উঠল। আরে বাহ, বাঙালি দোকানদারদের মধ্যে এত ভালো কাস্টমার সার্ভিস তো আশাই করিনি আমি। তো ফের ও কথাই রইল দাদা, তোর শুভ রবিবার সকাল সকাল চলে আসছি, ঠিক আছে? নিতাইচরণ প্রথমে ঘাটটা প্রায় 90 ডিগ্রি হেলিয়ে হ্যাঁ জানালেন। তারপর একটা সাদা কাগজ আর পেন এগিয়ে দিয়ে বললেন, প্রেজেন্ট নাম ঠিকানাটা একটু লিখে দিয়ে যাবেন স্যার, যাতে দরকার হলে চট করে কন্ট্যাক্ট করে নিতে পারি। ভদ্রলোক খসখস করে কি একটা লিখে দিলেন চিরকুটে। তারপর যেন একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলেন দোকানের বাইরে। চিরকুটটা হাতে নিলেন নিতাইচরণ। তাতে নাম লেখা আছে বিনায়ক ভুতরিয়া, ঠিকানা হিমালয় অ্যাপার্টমেন্ট, কৈলাস বোস রোড, কলকাতা। কলকাতায় এত এত সোনার দোকান থাকতে এই মারোয়ারি ভদ্রলোক যে কেন তাঁর কাছেই পকেট ঘড়ি পালিশ করতে দিয়ে গেল, সেটা নিয়ে একটা ধন্ধ রয়েই গেল নিতাইচরণের মনে। তার উপর এই লোক তরশু সেই কলকাতা থেকে এতটা উজিয়ে আসবে ঘড়িটা নিতে কেন? সে তো ঘড়িটা ফেরত নিয়ে কলকাতারই কোনো খানদানি দোকানে পালিশ করাতে দিতে পারত। এখানে এই মরাগঞ্জের বাজারে এসে পালিশ করতে দেওয়ার কি দরকারটা ছিল তার? তবে বেশি ভাবলেন না নিতাইচরণ। দোকান বন্ধ করে বাড়ির রাস্তা ধরলেন। তার মাথায় ইতিমধ্যেই একটা অন্য চিন্তা খেলছে। জগত্তারিণী দেবী খুবই ধর্মপরায়ণা এবং অত্যন্ত মুখরা মহিলা।
বড় লোকের মেয়ে তিনি। বিবাহসূত্রে যখন লাহাবাড়িতে এসেছিলেন তখন থেকেই লাহাবাড়ির অবস্থা পড়তির দিকে। সেই থেকে আজকের হাঘরে অবস্থার জন্য নিজেকেই তিনি দায়ী করে থাকেন। মেজাজটা তাই সর্বদা একটু তিরিক্ষে হয়ে থাকে। জগত্তারিণী এক মনে আরাধ্য শ্রীধর ঠাকুরের পুজো করছিলেন। তাঁদের একমাত্র মেয়ে শ্রীময়ী ওরফে বুলটির বয়স 10। সে এসে কানের কাছে যার পরনাই ঘ্যান ঘ্যান করছিল। ও মা, দেখো না, বাবা খেলনা দিচ্ছে না। ঝাঁঝিয়ে উঠলেন জগত্তারিণী। মেয়ের শখ দেখো, নিত্য নতুন খেলনা চাই। কেন? এই তো গত মাসেই খেলনা দিল তোর বাবা, সেইটা নিয়ে খেলতে জানা। গত মাসে কোথায়? সে তো গত বছর একটা পুতুল পেয়েছিলাম, তারপর তো আর খেলনা দিলে কই তোমরা? কথাটা মায়ের বুকে টং করে বাজল। তিনি আরও রেগে গিয়ে বললেন, তা রাত দিন এত খেলনা খেলনা করা দিবা কি আছে শুনি? তোর পড়াশোনা নেই, বন্ধু বান্ধব নেই? বন্ধুরা তো সবাই পিকনিক করছে ঘোষেদের বাগানে। তা সেখানে তুই যাসনি কেন? চাঁদা দিয়ে পিকনিক তো, বাবা চাঁদার পয়সা দিল কই? জগত্তারিণীর হাতের ঘণ্টাটা নড়তে নড়তে থেমে গেল একবার, তারপর ফের দ্বিগুণ জোরে বাজাতে লাগলেন। বুলটি তবু থামল না, ঠোঁট ফুলিয়ে বলতে লাগলো, আর এদিকে বাবাকে দেখো, নিজে একটা নতুন খেলনা কিনে এনেছে, শুধু নিজে খেলছে আর বিড়বিড় করছে, আমাকে একটু হাত দিতে দিচ্ছে না। এবার ঘণ্টার টুংটাং একেবারেই থেমে গেল। আসন ছেড়ে উঠে পড়লেন জগত্তারিণী। হিম শীতল কণ্ঠে মেয়েকে বললেন, কিসের খেলনা রে? আমাকে নিয়ে চল তো একবার। পরের দিন যখন পাশের গাঁয়ের হারান মণ্ডল এসে নিতাই চরণের 3 পুরুষের বাস্তুভিটে লাহা ভবনের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে শোরগোল তুলে ফেলল, তখন দুপুর হব হব করছে। গেল মাসে সংক্রান্তির দিন নবাবগঞ্জের বাজারে দাঁড়িয়ে হারানের কাছ থেকে 250 টাকা ধার নিয়েছিলেন নিতাই চরণ। 1 সপ্তাহের মধ্যে শোধ দেওয়ার কথা ছিল, কিন্তু সে টাকা শোধ দেওয়া তো দূরের কথা, নিতাই চরণ আজকাল ও পথে হাঁটাই ছেড়ে দিয়েছেন। হারান গলা চড়িয়ে বলল, বলি, গরিবের টাকার কথাটা কি একেবারে ভুলে মেরে দিলেন কর্তা? হ্যাঁ, চুরি চামারির পয়সা নয়, লোক ঠকানোর পয়সা নয়, মুখে রক্ত তুলে খেটে খুঁটে আয় করা পয়সা, হকের পয়সা। ভালো লোকের তো উচিত হাসি মুখে নিজে গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসা, নাকি? নিতাই চরণ বেরিয়ে এলেন হাসি মুখেই, মিষ্টি করে বললেন, আরে হারান ভাইয়া যে, আছো কেমন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই যে। দেখুন কথা, দেখুন, এখন আমি মোটেই খেজুরে আলাপের মেজাজে নেই। অনেক দিন হলো 250 টাকা নিয়ে ফেলে রেখেছেন, টাকাটা দিলে মানে বিদায় হই। নিতাই চরণ বহু কষ্টে গোঁজ থেকে 250 টাকা বার করে হারানের হাতে দিলেন। আহা, টাকা কি তোমায় দেবো না বলেছি হারান? আসলে সর্দি গরমি হয়ে শরীরটা দিন কতক ভালো ছিল না, বুঝলে, তাই আর ওদিকে যাওয়া হয়নি এই কদিন। এই নাও বাপু, টাকা কটা নিয়ে আমাকে উদ্ধার করো দেখি। হারান আশা করেনি টাকাটা পাবে বলে, সে একটু মিয়েই গেল। বাড়িতে এলেই যে টাকা পাবো সেটা আগে বললেই পারতেন, বেকার আমাকে আর ওই চেঁচামেচি করতে হতো না। আরে ভায়া, না হয় এই সুযোগে একবার দাদার বাড়ি ঘুরেই গেলে একবার, তুমি কি আমার পর? হ্যাঁ। হারান ফিরে যাচ্ছিল, শুনল পিছন থেকে নিতাই চরণ তাকে ডাকলেন। হাটে যাওয়ার হলে আজ ভেরির রাস্তাটা ধরে নিও ভায়া, বড় রাস্তা দিয়ে না যাওয়াটাই ভালো। হারানের কি মনে হলো কে জানে, সেদিন ভেরির রাস্তাটা ধরল সে। বাজারে গিয়ে হারান শুনল ঘণ্টা 2 আগে বড় রাস্তায় মস্ত বড় কাণ্ড ঘটে গিয়েছে। গঞ্জের পোষা ষাঁড় জগাই হঠাৎ পাগল হয়ে গিয়ে লুঙ্গি পরা লোক দেখলেই তাড়া করছে। কালীতলার সুবোধ সাঁতরা সকালে লুঙ্গি পরে বাজার করতে যাচ্ছিলেন, তাকে মল্লিকদের পচা ডোবায় ফেলেছে। ডাক্তার রসিকলাল সামন্তকে বিদ্যে ধরিতে। পুরোহিত রথীন চক্রবর্তী মশাই সেই যে বসাকদের আম গাছে চড়ে বসেছেন, নামার নামটিও নিচ্ছেন না। ইসমাইল হাট থেকে পাঁঠা কিনে ফিরছিল,
পাঁঠাটাকে গাবতলির মাঠে নিশ্চিন্ত মনে ঘাস চিবোতে দেখা গেছে, কিন্তু ইসমাইলের এখনো অবধি কোনো খোঁজ নেই। শেখপাড়া থেকে কান্নার রব শোনা যাচ্ছে। বড় রাস্তায় এখন 144 ধারা জারি। পুলিশ তো বটেই, বন বিভাগকেও খবর দেওয়া হয়েছে পাগলা ষাঁড়কে কবজা করতে হবে বলে। হারান সভয়ে নিজের পোশাকটা দেখে নিল একবার। ফতুয়ার নিচে লুঙ্গি তো বটেই, তার উপর আবার তার রং লাল, একেবারে টকটকে লাল। জগত্তারিণী দুপুরে খাওয়ার পর গালে একটা পান গুঁজে পুরনো মস্ত খাটে নিতাইচরণের পাশ ঘেঁষে বসলেন। হ্যাঁ গো, যন্ত্রটা দানবে পাওয়া নয় তো? নিতাইচরণ চট করে কিছু বলতে পারলেন না, গুম হয়ে বসে রইলেন। তিনি যেটা করছেন বা তাঁর সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক না ভুল, সেটা এখনো ঠিক বুঝে উঠতে পারেননি তিনি। এক রাতের মধ্যে মোটামুটি ঘড়িটাকে নেড়ে ঘেঁটে নিতাইচরণ বুঝেছেন যে যন্ত্র দৈবাত তাঁর হাতে এসে পড়েছে তার তুলনা এ দুনিয়ায় নেই। এ এক আলাদিনের আশ্চর্য প্রদীপ, 7 রাজার ধন 1 মানিক। ঘড়ির ডায়ালের কাঁটা মিলিয়ে নব ঘোরালেই তিনি ইচ্ছে মতো ভবিষ্যতে বা অতীতে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন তার সঙ্গে কি কি ঘটেছিল বা কি ঘটতে চলেছে। দোকানে বসে সেটাই দেখেছিলেন তিনি। তবে অসুবিধে দুটো। প্রথমত, অতীতের দিকে ইচ্ছে মতো খেলে বেড়ালেও ভবিষ্যতের দিকে বছর খানেকের বেশি যাওয়া যায় না। আর দ্বিতীয়ত, সেসব ঘটনার দর্শক হওয়া ছাড়া তাঁর কোনো ভূমিকা নেই। অন্যে সবে কথা কবে আর তিনি রবেন নিরুত্তর। আরও প্রাঞ্জল ভাষায় বলতে গেলে অতীতে কি ঘটেছে সেটা ছায়াছবির মতো দেখতে পারেন, কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা দেখতে পারলেও সেই ঘটনায় তিনি কিন্তু যাকে বলে অংশগ্রহণ বা বলা ভালো বলতে গেলে পার্টিসিপেট করতে পারেন না। তবে নিতাইচরণ বেজায় মধ্যবিত্ত মানুষ, লোভ থাকলেও ভয় বেশি। তিনি ঘড়ির কলকবজা ঘুরিয়ে বেশি দূর এগোবার আগেই ভয়ে ভয়ে ফিরে এসেছেন। তবে অল্প এগোতেই যা ফল পেয়েছেন তাও অভাবনীয়। আজ সকালে যে কাণ্ডটা ঘটল সেটার পর তো তাঁর ধুকপুকুনিটা বেড়েছে বই কমেনি। কালীতলার বাজার বসে সকাল সকাল। হারানের মুখোমুখি হওয়ার ভয়ে নবাবগঞ্জের বাজারের বদলে আজকাল সেখানেই যান নিতাইচরণ। সেখানে মাসখানেক ধরে প্রতি শুক্রবার বাজারের মস্ত বড় বটগাছটার তলায় একটা বোর্ড ঘোরানো খেলা বসছে। তেমন জটিল কিছু নয়। একটা পাকাটে দরকচা মারা লোক একটা লজ্জরে সাইকেল নিয়ে এসে সেইখানটায় দাঁড় করায়। সেই সাইকেলের কেরিয়ারের ডালা খুললে রুলেটের বোর্ডের মতো একটা ছোট্ট বোর্ড পাখনা মেলে বেরিয়ে আসে। তাতে গায়ে ছোট ছোট খোপ কাটা, প্রতি খোপে একটা করে নম্বর লেখা। বোর্ডের মাঝখানে একটা গোল গর্ত, তাতে একটা লোহার ছোট্ট গুলি রাখা। জোরে প্যাডেল ঘোরাতে থাকলে মাঝের গর্তটা বৃত্তাকারে ঘুরতে থাকে। তখন লোহার গুলিটা ঠিকরে উপরে উঠে যে কোনো একটা নাম্বার লেখা গর্তে পড়ে। প্যাডেল ঘোরাবার আগে লোকে নাম্বার অনুযায়ী টাকা রেখে বাজি ধরে। 10 থেকে 100 টাকা বাজি। জিতলে টাকা 10 গুণ, নইলে ফক্কা। আজ সেখানেই বাজি লাগিয়েছিলেন নিতাইচরণ 3 বার। তারপর আর সাহস হয়নি তাঁর। বহুদিন হল 3000 টাকা একসঙ্গে দেখেননি নিতাইচরণ। সাইকেলওয়ালা অবশ্য তারপরে আর থাকেনি, বোর্ড গুটিয়ে সোজা পগার পার। একদিনে তার যা লস হলো সে টাকা উঠলে হয়। আজ হারানের টাকা শোধ আর দুপুরে পাঁঠার ঝোল সেই টাকাতেই। বহুদিন বাদে গিন্নির জন্য নতুন শাড়ি এনেছেন নিতাইচরণ, মেয়ের জন্য খেলনা আর নতুন জামা। বুলটির হাসি ভরা মুখ দেখে অনেক দিন বাদে বুকের ভেতরটা ঠান্ডা লাগছিল নিতাইচরণ লাহার। সেই জামা নিয়ে বুলটি পাশের বাড়ি গেছে দেখাতে। জগত্তারিণী তার প্রশ্নের উত্তর না পেয়ে বিরক্ত মুখে একবার উত্তর বলে পাশ ফিরে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছেন। নিতাইচরণ ভাবতে লাগলেন
কি করবেন তিনি এই দানই পাওয়া যন্ত্র নিয়ে? এইভাবে টাকা আয় করা কি ঠিক? অনেকক্ষণ দোদুল্যমান ভাবনায় ডুবে রইলেন নিতাইচরণ। একটা বেশ দোলনা দোলনা ফিলিং হচ্ছিল তার। কোনটা ঠিক, কোনটা বেঠিক? বুলটির হাসিটাই ঠিক, আর বুকের মধ্যে ওই খচখচানিটা, আর জগত্তারিণীর মুখে বহুদিন বাদে একটা ঝলমলে রোদ ওঠা খুশিটা, তার কোনো দাম নেই। অনেক ভেবে একটা মধ্যপন্থা ঠিক করলেন নিতাইচরণ। আজ শুক্র, রাত পেরোলেই শনি। রোববার ওই বিনায়ক ভদ্রলোক তাঁর এই গোলমেলে জিনিসটা নিয়ে যাবেন। ফলে যা করার কালই করে ফেলতে হবে তাঁকে। তারপর এই দানই পাওয়া পাপ তাঁর হাতে থাকুক আর নাই থাকুক, তাঁর আর কোনো দায় থাকবে না। উঠে পড়লেন নিতাইচরণ। এ গাঁয়ের ফেমাস রেশুড়ে হচ্ছে বিপুল সাধুখা। তার সঙ্গে বিশেষ মেশেন না তিনি, তবে কিনা বিনাশকালে কি যেন একটা কথা লেখা আছে না শাস্ত্রে? কথাটা সামান্য এদিক ও ওদিক হলেও হতে পারে, তবুও শ্যালদা ট্রেনে উঠে বড়ই বেগ পেতে হলো নিতাইচরণকে। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো পার্টির মিটিং আছে। গোটা ট্রেন তাদের লোকজনে ভর্তি। লোকগুলো টিকিট তো কাটেইনি, তার উপর নোংরা ঘেমো জামা পরে এসে কামরায় মহা শোরগোল তুলে ফেলেছে। গুটকা খাচ্ছে, এদিক ওদিক থুতু ফেলছে, গলা ফাটিয়ে হাসছে, গলা তুলে অশ্লীল রসিকতা করছে। অসভ্য রকমের একটা হ্যাঁ হ্যাঁ হিহি চলছে, যেন একটা চলন্ত পিকনিক পার্টি হাইজ্যাক করে নিয়েছে গোটা কামরাটাই। বাকি যাত্রীরা সিঁটিয়ে রয়েছে এদের বাঁদরামো দেখে। নিতাইচরণও বহু কষ্টে সব সহ্য করে নিলেন। কয়েকটা স্টেশনের তো মামলা। এই ব্রিগেড পার্টি হই হই করতে করতে শ্যালদা স্টেশন ছেড়ে বেরোতে প্ল্যাটফর্মে নেমে একটা শ্বাস নিলেন নিতাইচরণ। বাপরে, কি দিনকালই না পড়েছে। তারপর বহু কষ্টে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে রেস কোর্সের একটা ট্যাক্সি বুক করে নিয়ে হাঁপ ছাড়লেন তিনি। পাশে বসা বিপুলকে বললেন, কি ভাইয়া, এসব চিত্র কি এখানে রেগুলার হয় নাকি? বিপুল বহুক্ষণ উসখুস করছিল। নিতাইচরণকে সে বেশ শ্রদ্ধা করে, তাঁর সামনে নেশা করার কথা সে ভাবতেই পারে না। তবে কিনা সে হলো যাকে বলে ইয়াং ব্লাড, মাঝে মধ্যেই শ্রদ্ধা টদ্ধা একটু লিক করে যায়। স্টেশনে নেমেই একটা গুটকার পুড়িয়া জর্দাসহ মুখে উপুর করে দিয়েছিল বিপুল। ট্যাক্সি থেকে একটা মস্ত বড় থুতু ফেলে সে জড়ানো গলায় বলল, এ কি আমাদের স্টোরি তারা পেয়েছো কাকা? এ হলো গিয়ে কলকাতা শহর, এসব চপ এখানে রোজই হয়। হ্যাঁ, এসব রোজকার নাটক সব। নিতাইচরণ কলকাতায় ছিলেন বটে বছর দুয়েক, কিন্তু সে কথা সন্তর্পণে চেপে গেলেন। সে অনেক দিন আগেকার কথা, তখন এত হই হল্লা ছিল না, আর ছিলেনও তো মাত্র বছর দুয়েক। তার পুরোটাই গেছে সিনেমায় পার্ট দেওয়ার উমেদারিতে। কলকাতা শহর ঘুরে দেখার সময় পেলেনি বা কোথায়। রেস কোর্সে পৌঁছে স্রেফ হাঁ হয়ে গেলেন নিতাইচরণ। বাপ রে বাপ, এ তো মোচ্ছব বসেছে একেবারে। কলকাতা শহরে এত রেসুরে থাকে। লম্বা গ্যালারি, তাতে গুচ্ছের লোক বসে হল্লা করছে, চেঁচিয়ে এ ওকে ডাকছে, ও তাকে ডাকছে। প্রায় সবার হাতে ছোট ছোট বই, অনেকে তাতে পেন্সিল হাতে টিক দিচ্ছে। পাশের লোকের সঙ্গে গলা নামিয়ে শলা পরামর্শ করছে। গ্যালারির সামনে সবুজ ঘাসে ছাওয়া মাঠ, গ্যালারির পিছনে জাল লাগানো খুপড়ি ঘর, সেখানে লোকজন বাজি ধরছে। নিতাইচরণ এক কোণে একটা থামের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ভীতু, অপদার্থ এবং দুর্বল চিত্তের লোক। জীবনে নেশা ভাঙ করেননি, তাস খেলেননি, জুয়ার রেসের মাঠের তো কথাই ওঠে না। এখানে আসাই স্তব, চাপা অম্বলের মতো একটা অস্বস্তি কাজ করছিল তাঁর মনে। একটু পরে হাঁপাতে হাঁপাতে বিপুল এলো। সব খবর টবর নিয়ে এসেছি গো কাকা। হ্যাপি প্রিন্স আর লদ্দান লাইট হচ্ছে আজকের বাজি, বুঝলে?
কত টাকা লাগাবে চট করে বলো তো দেখি। কপালের ঘাম মুছলেন নিতাইচরণ। বাথরুমটা কোন দিকে হবে বাবা? বিপুল একদিকে আঙুল তুলে দেখাতেই সেদিকে উধাও হয়ে গেলেন নিতাইচরণ। ফিরে এলেন মিনিট 5 পর। বিপুল একটু বিরক্ত হলো। কি যে করো না কাকা, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আরে তাড়াতাড়ি বলো কার ওপর বেডটা ফেলবো। রয় অফ রোভার্স বলে কোনো ঘোড়া আছে? হ্যাঁ ধুর, ও একেবারে মরা বাজি। কিন্তু কেন বলো তো কাকা? ওর ওপরেই বাজি ধরো, 50,000 টাকা। বিপুলের মুখটা হাঁ হয়ে আলজিভ অব্দি দেখা যেতে লাগলো। রেসকোর্সে বিস্তর মশা, তাদের দু একটা সেই হাঁয়ের ভেতর ঘুরেও গেল, কিন্তু তাতেও বিপুলের হাঁ বন্ধ হলো না। কিছুক্ষণ পরে সন্তর্পণে হাঁ বুঝিয়ে বিপুল বলল, আরে কি বলছো কি গো কাকা? আরে তোমার কি টাকা পয়সা বেশি হয়েছে নাকি বলো তো, এইভাবে জলে দিচ্ছ? ছলো ছলো চোখে আকাশের দিকে তাকিয়ে উদাস মুখে নিতাইচরণ বললেন, ধরো তাই। বিপুল খানিক গোঁজ হয়ে থেকে হাত বাড়িয়ে দিল। ঠিক আছে, দিন দিন টাকাটা দিন। দুপুরের খাওয়াটা জম্পেশ হলো সেদিন। নিতাইচরণ এর আগে কখনো পার্ক স্ট্রিটের দামি রেস্তোরাঁয় খাননি। বিপুল অবশ্য মাঝে মধ্যে খেয়েছে দু একবার, কিন্তু সেও অন্যের ঘাড় ভেঙে। বিরিয়ানির মাটন চিবোতে চিবোতে নিমিলিত চোখে সে বলল, কাকা কাকা কাকা, তুমি তো একবারে ছুপার স্তম্ভ বেরোলে গো। হ্যাঁ, প্রথম দিনে কামাল করে দিলে তো। সালা এই লাইনে 10 বছর পড়ে আছি, এতদিনে এত বড় দাম মারতে আর কাউকে দেখিনি। বাবা, আচ্ছা বলছি কাকা, একটু টিপস টিপস দাও না গো কিছু। তোমার এই ভাইপোটাও একদিন একটু নিজের পয়সা ভালো মন্দ কিছু খাক। নিতাইচরণ বহু কষ্টে রুমালি রুটি দিয়ে চিকেন চাপ ঠুকরে ঠুকরে খাচ্ছিলেন। চাপা অম্বলের মতো অস্বস্তিটা এবার চোঁয়া ঢেকুরের মতো ক্রমেই ভসফসিয়ে উঠছিল। টাকা তাঁর চাই, খুবই চাই, নইলে আর কয়েকদিন বাদে গ্রাস আচ্ছাদনের ব্যবস্থাও হবে কিনা সন্দেহ। কিন্তু এইভাবে কাল সন্ধেতেই গ্রামের উঠতি বড়লোক নটবর গোস্বামীর কাছে বাড়ির দলিল বাঁধা দিয়ে 50 মতো জোগাড় করেছিলেন নিতাইচরণ। তার বিনিয়োগের ফলাফল এখন 4 গুণ হয়ে তার পেটের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা চামড়ার ব্যাগে কচকচ করছে। কিন্তু তাতে তাঁর ধন্ধ বাড়ছে বই কমছে না, বরং এই দানই পাওয়া যন্ত্র নিয়ে ক্রমেই অশান্তি বেড়ে চলেছে নিতাইচরণের। তিনি বুঝতে পেরেছেন যে ঠিকঠাকভাবে ব্যবহার করলে এই যন্ত্রের সাহায্যে তিনি দুনিয়ার মালিক হতে পারেন। কিন্তু রেসে 1,02,000 টাকা জিতেই তাঁর বুক ধড়ফড় করছে। পার্ক স্ট্রিটের এই দামি রেস্তোরাঁয় ঢোকার আগে তিনি লক্ষ্য করেছেন যে রেসকোর্স থেকেই 2টো বাইকে করে 4টে ছেলে তাঁদের পিছু নিয়েছে। তাদের চেহারার ছবি ভালো লাগেনি নিতাইচরণের। কোনো টিপস নেই রে ভাই। ভোরের দিকে স্বপ্ন দেখলুম যে এই নামের ঘোড়ার ওপর বাজি লাগিয়ে বেশ মোটা রকমের টাকা জিতছি, তাই সকাল সকাল তোকে নিয়ে বেরিয়ে পড়লুম। ভোরের স্বপ্ন মিথ্যা হয় না, জানিস তো। বিরিয়ানির সঙ্গে দেওয়া রায়তাটার শেষটুকু সুরুত করে টেনে নিয়ে সরু চোখে নিতাইচরণের দিকে তাকালো বিপুল। আমার যে কেন ফায়দামান স্বপ্ন টপ্ন আসে না বুঝি না মায়েরি। যাক কাকা, লাখ তোমারই। আচ্ছা, এখান থেকে এখন গাড়িটা তোলো তো দেখি, আবার চিতপুর শিয়ালদা ফিরতে হবে। একটু অবাকই হলেন নিতাইচরণ। চিতপুর? আবার চিতপুর কেন? কাকা কি যে বলো না তুমি। বলি আবার পুজোয় যে দশমীর দিনে মনোহর নট্য কোম্পানিকে বায়না দেওয়া হয়েছে, সে খবর রাখো। গত 2 বছর হলো গ্রামের পুজোয় চাঁদা দিতে পারেননি নিতাইচরণ, তাই এসব খবরাখবর থেকে তিনি দূরেই থাকেন। তিনি চুপ করে রইলেন। আরে আজ তো তাদের অ্যাডভান্স দিয়ে আসার কথা, তাই তো তোমার সঙ্গে নিয়ে এলো। তাদের অ্যাডভান্স দেওয়া হলো, তোমার লক্ষ্মী লাভ হলো কাকা। তা অ্যাডভান্স কিসের? নাটক কোম্পানি এসে লোকেদের আমোদ দিয়ে পয়সা নিয়ে যাবে,
এই তো নিয়ম। আরে সেসব নিয়ম টিয়ম এখন আর নেই গো কাকা। তাদের এখন বায়না ছাড়া কেউ কথাও বলবে না। হ্যাঁ, তার উপর আবার পুজোর সময় অ্যাডভান্স না পেলে তারা কেন আসবে বলো তো? হতেই পারে। এসব পুজো পার্বণ থেকে নিতাইচরণ চিরকালই দূরে থেকেছেন। এককালে তাঁর বাপ ঠাকুরদা এই পুজোর সেক্রেটারি, প্রেসিডেন্ট এইসব ছিলেন, কিন্তু তাঁর পয়সা নেই, তাই তাঁকে কেউ পৌঁছেও না। তা কত অ্যাডভান্স নিচ্ছে মনোহর নট্য কোম্পানি? 10,000। বটে? তা চুক্তি কত টাকার? পুরো এক। বলিস কি রে, এক রাত একটা করবে বলে এত টাকা নেবে? বাবা, এখন এসব যাত্রাবাটিরই বাজার গো কাকা। গাঁ গেরাম লোক এখন এইসবই দেখে শান্তি পায়। আর সিনেমা? সেও আছে। তবে আজকালকার কটা সিনেমাই বা আর আমাদের দেশের মানুষের সুখ দুঃখের কথা বলে গো কাকা। সবই তো ওইসব ম্যাড্রাসি সিনেমার নকল। কথাটা মিথ্যে নয়। কয়েকদিন আগে বিভূতি চাকলাদারের একটা সিনেমা দেখতে গিয়েছিলেন নিতাইচরণ। আধ ঘন্টার বেশি দেখতে পারেননি। বাপরে বাপ, সে কি সব ভয়ানক দৃশ্য! নায়ক তুড়ি মারলেই ভারী ভারী জিপ গাড়িটারি সব ধামাকা হয়ে একেবারে নারকেল গাছের মাথায় ছেঁড়া ন্যাতাটি হয়ে ঝুলছে। ভিলেনের চোয়ালে নায়ক একখানা ঘুষি মারলেই চোয়ালের আধখানা লন্ডন তো বাকি আধখানা লখনৌতে। ওদিকে নায়িকা ঘুম থেকে উঠছে চোখে গগলস পরে, গালে রুজ। নায়কের মা রাতে ঘুমোতে যাচ্ছেন, গলায় সাতনড়িহার। বাপ রে বাপ, এসব কি আর নিতাইচরণের সহ্য হয়? চিতপুর পৌঁছে হাঁ হয়ে গেলেন নিতাইচরণ। ছোট্ট একটা গলি, তার দুপাশে সার বেঁধে একটার পর একটা যাত্রা পার্টির অফিস ঘর, আর ঘরের ওপরে মস্ত বড় বিজ্ঞাপন। সেসব বিজ্ঞাপনের কি বাহার! শতবর্ষে শ্রেষ্ঠ পালা, ডাকিনীর ঘরে কালসাপ, বিশ্বনট্য সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত নাটক, ঘরের মেয়ে দুর্গা, 50 রজনী বিজয়ী কালজয়ী নট্যনিবেদন, বাবা গেছে বনে, ছেলে নির্বাসনে। বহুদিন বাদে নিতাইচরণের শরীরে বেশ একটা পুরনো শিহরণ জাগছিল। এই জগৎটাই তাঁর চেনা জগৎ। মঞ্চ, মেকআপ, অভিনয়, হাততালি, উল্লাসধ্বনি, চিরকাল এই জগতেই বাঁচতে চেয়েছেন তিনি, মরতেও চেয়েছেন। স্বপ্ন দেখেছেন শহর গ্রামগঞ্জে ছেয়ে গেছে তাঁর সিনেমার পোস্টারে। হাজারে হাজারে লোকজন ছুটে আসছে তাঁর সই নিতে। রাস্তা দিয়ে তাঁর দামি গাড়ি এগোতে পারছে না, কারণ তাঁকে একটিবার চোখের দেখা দেখার জন্য এত ভিড়। যাবতীয় ফিল্মি অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর জয় জয়কার। সিনেমার ম্যাগাজিন, কাগজ থেকে শুরু করে সর্বত্র তাঁর হাসি মুখের ছবি। টিভি রেডিওতে ঢালাও সাক্ষাৎকার। মুখ্যমন্ত্রী ডেকে পাঠাচ্ছেন তাঁর দলের হয়ে ইলেকশনে দাঁড়াবার জন্য, আর তিনি সলজ্জ মুখে না করে বেরিয়ে আসছেন। দুর্গাপুজোর ফিতে কাটছেন। ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করছেন। বইমেলার মঞ্চে। ঠিক এইখানে এসে দুম করে থেমে গেলেন নিতাইচরণ। না না, বইমেলা নয়, বইমেলা নয়। বই জিনিসটাকে বড় ভয় পান তিনি। মনোহর নাট্য কোম্পানির ঘরটি আধুনিক ও ছিমছাম। অধিকারী জগমোহন বাড়িকও তাই, ছিমছাম, হিসেবি এবং কম কথার লোক। কথাবার্তা সংক্ষেপেই হল। বিপুলই বলল কথাবার্তা। নিতাইচরণ সেসব শুনলেন শুধু। জগমোহন বারবার মনে করিয়ে দিলেন যে নায়ক বলাই সাঁতরা ওরফে নির্মল কুমার আর নায়িকা লতিকা রানীর জন্য যেন থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা থাকে। বিপুলের হ্যাঁ বলতে দেরি হল না। বায়নার 10,000 গুণে গেঁথে বারিক মশাইয়ের হাতে দিয়ে রসিদ নিয়ে উঠে আসবে দুজনে। এমন সময়ে জগমোহন ইশারায় বসতে বললেন। নিতাইচরণের দিকে একটু ঝুঁকে শান্ত গলায় বললেন, মশাইয়ের পরিচয়টা বিস্তারিত পেতে পারি? নিতাইচরণ একটু সলজ্জ ভঙ্গিতে হাসলেন বটে, তবে বিপুল সেসব তুড়ি মেরে উড়িয়ে দিল বিপুল প্রতাপেই। ওজস্বিনী ভাষায় এক নিঃশ্বাসে লাহা পরিবারের গৌরব, ছলছল চোখে টলিগঞ্জ পাড়ায় নিতাইচরণের বুভুক্ষু স্ট্রাগেল, সামান্য রেখে ঢেকে বর্তমানে বৃহস্পতির দশাপ্রাপ্তি সবই হামলে পড়ে পেশ করল সে। তারপর ডান পায়ের ওপর বাঁ পাটা তুলে দিয়ে চেয়ারে সামান্য বেঁকে বসে
আটানা ধার করা গৌরবের সঙ্গে 4 আনা গাম্ভীর্য মিশিয়ে বলল, এই দাদা কিন্তু আমাদের হেজিপেজি নয় অধিকারী মশাই, রীতিমতো টলিগঞ্জ ফেরত। জগমোহন কথাটাকে বিশেষ আমল দিলেন না। নিতাইচরণের দিকে আরও একটু ঝুঁকে বললেন, তাহলে অভিনয়ের অভিজ্ঞতা আছে বলছেন? এবার একটু কৌতূহলী হলেন নিতাইচরণ। তিনিও একটু সামনে ঝুঁকে এলেন। কেন বলুন তো? আমাদের পরের প্রজেক্টের নাম মায়ের কপালে আগুন। হিরোর ভূমিকায় উঠতি নায়ক কুমার শেখর, নায়িকা মিস লায়লা, স্ক্রিপ্ট ডায়লগ সব স্বপন কুমারের। নাম শুনেছেন নিশ্চয়ই। এ লাইনের বেতাজ বাদশাহ। স্ক্রিপ্ট আমি নিজে পড়ে দেখেছি মশাই, কি পালার মার নেই। চুপ করে সামনের দিকে চেয়ে রইলেন নিতাইচরণ। একটা চেনা শিরশিরানি তাঁর শির দ্বারা বেয়ে যেন ওপরে উঠছিল। আমাদের একজন অ্যাক্টর কম পড়েছে বুঝলেন, ভিলেনের সাইড কিকের রোল। এই আপনার মতোই বয়সের এইরকমই রোগা ভোগা চেহারা, বড় বড় চোখ। এসব রোলের জন্যে আমাদের বাঁধা একটা আছে বটে একজন, হরিমোহন গুজাই। কিন্তু তার বাবা মারা গেছেন সদ্য, গুরুদশা চলছে। এদিকে পরের হপ্তাতেই জগাছা সম্মিলনীর মাঠে আমাদের শো। পুরো টাকা নিয়ে বসে আছি মশাই। এখন শো ক্যান্সেল করা মানে টাকা নষ্ট তো বটেই, সুনামের হানিও যথেষ্টই, বুঝছেন তো। হাতটা মুঠো করলেন নিতাইচরণ। কানের গোড়া দপদপ করছে, জুলপির নিচে বিনবিনে ঘাম। বেশি নয় লাহামশাই, 2টো মাত্র সিন। টাকা খারাপ পাবেন না, পার শো 2000। আমাদের লোক আছে, তালিম দিয়ে নেবে, চিন্তার কোনো জায়গাই নেই মশাই। রাজি থাকলে এই বেলা বলুন দেখি। বিপুল ছিলে ছেঁড়া ধনুকের মতো দাঁড়িয়ে পড়ল। রাজি না মানে আলবাত রাজি, আমি বলছি রাজি। চুক্তিপত্র বার করুন তো বারিক মশাই, আজ সব সই সাবুত ফাইনাল করে দিয়ে যাও এখান থেকে। নিতাইচরণ অবশ্য অতটা উৎসাহ দেখালেন না প্রথমেই। এই লাইনের ওটাই দস্তুর। রোলের জন্য একদম হ্যাংলাপনা করতে নেই, বরং একটু এয়ার নিয়ে চলতে হয়। তিনি মনোহর নট্য কোম্পানির ফোন নাম্বার নিয়ে, একটা দিন একটু ভেবে দেখতে দিন অধিকারী মশাই, কাল আপনাকে ফোন করছি বলে ব্যাপারটাকে একটু ঠ্যাক না দিয়েই উঠে পড়লেন। যাওয়ার আগে অবশ্য একবার ওদের বাথরুমটা ব্যবহার করে আসতে ভুললেন না। চিতপুর থেকে দুজনে যখন বেরোলেন তখন বেশ সন্ধে। বাতাসে শরৎ আসবে আসবে করছে। পাশের গলিতেই একটা শিউলি গাছ আছে বোধহয়। তার গন্ধে আর মিঠে হাওয়ায় চারিদিকে একটা প্রসন্ন শান্তি ছেয়ে আছে। গলির মধ্যে ঢুকে বুক ভরে একবার শ্বাস নিয়ে অস্ফুট স্বরে নিতাইচরণ বললেন, মা আসছেন। মা গো মা, দেখো। ঠিক এই সময় পেছন থেকে কে যেন বিশ্রীভাবে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসল। মা আসার আগেই কিন্তু আমরা এসে গেছি স্যার। চকিতে ঘুরে দাঁড়ালেন নিতাইচরণ। তাঁর ঠিক সামনে 4 জন ছেলে। তাদের চেহারা ছবি দেখে আর যাই হোক ভদ্রলোক বলে মনে হয় না মোটেই। সামনের দুটোকে দেখা মাত্র চিনলেন নিতাইচরণ। দুপুরে রেস কোর্স থেকে বেরোবার পর এরাই তার পিছনে লেগেছিল। পার্ক স্ট্রিটে ঢোকার আগে অবধি 2টো বাইকে করে তাঁদের একটানা ফলো করে গেছে এই 4 জন। সেই চোয়ারের চেহারা, ভাঙা গাল, ঠান্ডা চোখ আর খুনে দৃষ্টি। নিতাইচরণের গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। পা দুটো থরথর করে কাঁপছে, পেটের মধ্যে গুড়গুড় ভাব। কথা বলতে গিয়ে দেখলেন ঠিকঠাক স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। কোনো মতে ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বললেন, তোমরা কে বাবারা, কি চাই? হ্যাক শিয়ালের মতো একটা সমবেত হুক্কা হুয়া হাসি ভেসে এলো ওদিক থেকে। আমরা আপনার ভাইপো, ভাইপো কো কাকা মশাই, চিনতে পারছেন না? হাসিটা শুনে বুকটা আরো আধহাত বসে গেল নিতাইচরণের। তিনি কাঁদো কাঁদো হয়ে উঠলেন। কি চাই বাবারা? একদম সামনের ছেলেটাই বোধহয় লিডার।
সে দুপা এগিয়ে এসে খুব শান্ত গলায় বলল, অত টাকা পেটে বেঁধে কলকাতা রাস্তায় ঘোরাঘুরিটা কিন্তু একেবারেই ঠিক নয় কাকা। ব্যাগটা আমাদের দিন, আমরা যত্ন করে আপনার বাড়ি পৌঁছে দেবো। নিতাইচরণ একটু প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামনের ছেলেটা ফস করে একটা রিভলভার বাগিয়ে ধরতেই সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে বেশ সহজ হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা হাতে জামার বোতাম খুলে ব্যাগটা বার করে আনলেন, তারপর সেটা ছুঁড়ে দিলেন সামনের দিকে। যা আছে এখানেই আছে বাবারা, দয়া করে প্রাণে মেরো না। লিডার ছেলেটাই ব্যাগটা তুলে নিল প্রথমে, তারপর ফিরে যেতে যেতেও থমকে দাঁড়ালো। দু একবার তুলে যেন হাতের আন্দাজে ওজন করে দেখল ব্যাগটাকে, তারপর ফের পিছন ফিরে পিস্তল উঁচিয়ে ধরে জিজ্ঞাসা করল, ওই কত টাকা আছে এখানে? এবার আর নিতাইচরণ নয়, তাঁর পেছনে দাঁড়ানো বিপুলের কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ, পুরো 2 লাখই তো থাকার কথা। এখানেই একটা অবাক করা বিষয় হলো, 4-4জন অস্ত্রধারী গুন্ডা বদমাশের সামনে দাঁড়িয়ে থাকার পরও বিপুলের গলার ভয় কই? তার স্বরে যেটা আছে তার মধ্যে যতটা না ভয়, তার চেয়েও বেশি উত্তেজনা আর অবাক ভাব রয়েছে। গুন্ডা সর্দার তার 3 জন সেঙ্গাতের মধ্যে একজনের দিকে ব্যাগটা ছুঁড়ে দিয়ে বলল, এ ভাইয়া দেখ তো ক টাকা আছে এখানে। হাতের ছোড়াখানি পকেটে গুঁজে ভজাকুমার অর্থ সাধনায় মন দিলেন। মিনিট 6-7 পর চিল্লিয়ে বললেন, সর্দার 2 লাখ কোথায়? এখানে তো 50,000-এর একটা বান্ডিল আছে শুধু, আর সঙ্গে আছে এইটা। এই বলে চেনে বাঁধা একটা পকেট ঘড়ি বার করল সে। ম্লান ল্যাম্পপোস্টের আলোতেও তার সোনালি জেল্লা ঝিলিক দিয়ে যাচ্ছিল। সর্দারের বন্দুক ফের উঠল, এবার আরও উদ্ধত, আরও কঠিন। তবে তার নিশানা এবার নিতাইচরণ নন, বরং তাঁর পেছনে দাঁড়ানো বিপুল। কিরে বিপুল, রেসকোর্স থেকে বেরোবার আগে তুই তো ওই কলিমুর দিকে টিপে দিয়ে এলি, এই বুড়োটার কাছে 2 লাখ ক্যাশ আছে বলে সে টাকা কই? ছিল তো ওস্তাদ, বিশ্বাস করো মারি, আমি নিজের হাতে গুনে 2 লাখ টাকা ক্যাশ ব্যাগে ঢুকিয়েছি। ভুল হতেই পারে না। দুহাত ওপরে তুলে নিষ্কম্প প্রদীপ শিখার মতো স্থির হয়েছিলেন নিতাইচরণ। রেস কোর্সের বাথরুমে 5-5টা মিনিট এমনি এমনি তো আর ব্যয় করেননি তিনি। সর্দার এগিয়ে এসে বিপুলের ঘেঁটি ধরে ঝাঁকাতে শুরু করল। আমাদের সঙ্গে মস্করা হচ্ছে নাকি মরকট? হ্যাঁ? বিপুল ঝড়ের মুখে শুকনো বাঁশপাতার মতো কাঁপতে লাগল। তার গলার স্বরে মুগুরাহত কুকুরের আর্তনাদ। মারি বলছি সর্দার, আমি কোনো টাকা পয়সা গায়েব করিনি। বুড্ডাটা ব্যাগে 2 লাখ টাকা গুনে গুনে মারি বলছি, নিজে ভরেছি। নইলে আর কলিমুর দিকে টিপে আসবো কেন বলো? কমসে কম এখান থেকে 20,000 তো আমারও প্রাপ্য হয় গো। ভজাকুমার ততক্ষণে পকেট ঘড়িটা খুলে কি সব খুটখাট করছিল, সেদিকে তাকিয়ে গুন্ডা সর্দার ধমক দিল, এ ভজা কি করছিস বে? ভজাকুমার সোৎসাহে সর্দারকে বলল, এটা আমি নেবো ওস্তাদ, মালটা ঘামা দেখতে। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা, এসব পুরনো রুদ্দিমাল আর কে নেবে? কথাটা বলে পরক্ষণেই গুন্ডা সর্দার খপ করে বিপুলের ঘাটটা ধরল। এই এদিকে একটু আয় তো ভাই, গত 1 মাস ধরে আমাদের ক্রমাগত ঘোল খাইয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, খিদিরপুরের শামীম মিয়ার সঙ্গে তোর আলাপ পরিচয়টা বোধহয় ঠিকঠাক হয়নি, তাই না রে? গলির ওপারে 5টা ছায়া ক্রমেই মিলিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছায়ামূর্তি হাউমাউ করে কি সব যেন বলে যাচ্ছিল, যদিও সে সবার তো না এত দূরে এসে পৌঁছচ্ছিল না। বাকিদের ধমকানো চমকানো শব্দ মিলিয়ে যাচ্ছিল কলকাতার এই প্রায়ন্ধকার গলির প্রাক শরৎ শীতল বাতাসে। হাত দুটো নামালেন নিতাইচরণ। বড় শান্তি। দানোর যন্তর দানোর দলই নিয়ে গেল শেষমেশ। এবার মনোহর নট্ট কোম্পানির বাথরুমের ডাস্টবিনে লুকিয়ে রাখা 1,00,000 টাকা উদ্ধার করে আনলেই বাকিটা সম্পূর্ণ হয়। জগমোহন বারিক, যাকে বলে সাউন্ডস রিজনেবল ম্যান, ব্যাপারটা খুলে বললে তিনি বুঝবেন নিশ্চয়ই। আর তাছাড়া নিতাইচরণের মাথাতে
অন্য একটা ভাবনাও খেলছে এখন। বারিক মশাইয়ের সঙ্গে চুক্তি করে তাঁদের গাঁ গ্রামের দিকে একটা যাত্রাপালার এজেন্সি খুললে কেমন হয়? এই পকেট ঘড়ি তাঁকে ভাবিয়েছে গোটা 2 দিন। তিনি চিরকালই সিনেমা, অভিনয়, নাটক এসব ভালোবেসে এসেছেন। যে জগৎ তিনি ভালোবেসে এসেছেন চিরকাল, সেইটি যদি তাঁর গ্রাসাচ্ছাদনের উপায় হয় তাহলে ক্ষতি কি? মনোহর নট্য কোম্পানির অফিসের দিকে দুলকি চালে হাঁটা শুরু করলেন নিতাইচরণ। ভবিষ্যৎ দেখার শখ ঘুচে গেছে তাঁর। আর হ্যাঁ, বিনায়ক ভুতরিয়া যে তাঁর আজব ঘড়িটা ফেরত নিতে আসবে না, সে নিয়ে এখন তিনি পুরোপুরি নিঃসন্দেহ। এমনকি বিনায়কবাবুর বোনের নাম যদি লক্ষ্মী ঝুনঝুনওয়ালা হয় তাহলেও তিনি আশ্চর্য হবেন না। অবাক হবেন না যদি কোনোদিন জানতে পারেন যে কৈলাস বোস রোডের হিমালয় অ্যাপার্টমেন্টের বাসিন্দা জনৈক বিনায়ক ভুতরিয়ার মায়ের নাম পার্বতী ভুতরিয়া, বাবার নাম শঙ্কর। লাহা এন্টারটেইনমেন্টের অফিসে বসে হিসেব মেলাচ্ছিলেন এক মধ্যবয়স্ক বাঙালি ভদ্রলোক। তার বড় বড় চোখ, ভাঙা গাল, রোগাসোগা শরীর, পিঠের উপর উঁচু হয়ে থাকা কাঁধের হাড়, এসব দিয়েই তাঁকে একদম নির্দিষ্টভাবে চেনা যায় বটে। তবে তাঁর মুখের উজ্জ্বল হাসিটাকে আমাদের চেনা নিতাইচরণের হাসি বলে ভুল করা খুবই স্বাভাবিক। ভদ্রলোকের খাস আরদালি ঝাঁচকচকে টেবিলের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, একজন মস্ত মানুষ এসেছেন কাকা। এককালে বাংলা সিনেমার বিরাট বড় ছিলেন। ডাকবো নাকি গো? সবুজ রেক্সিনে মোড়া কাঁচে ঢাকা মস্ত সেক্রেটারিয়েট টেবিলের ওপর বাহারি একখানা পেপার ওয়েট ঘোরাচ্ছিলেন ভদ্রলোক। সেটা থামিয়ে মৃদু হেসে বললেন, ডাকবি বলছিস বিপুল? ডাক তাহলে। শুনছিলেন সাহিত্য সমাহারের আজকের নিবেদন, শ্রী অভিক সরকার রচিত কাহিনী নিতাইচরণের ঘড়ি। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ সূর্যকুমার, ভজা, জগমোহনের চরিত্রে আমি আকাশ। আজকের গল্পে নিতাইচরণের ভূমিকায় জ্যোতির্ময়, জগত্তারিণীর ভূমিকায় শাশ্বতী, বুলটির ভূমিকায় তপলব্ধা, হারান ও গুন্ডার ভূমিকায় কৌশিক, বিপুলের ভূমিকায় শুভ্রদীপ এবং বিনায়কের ভূমিকায় সমীরণ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, শব্দগ্রহণে শ্যামলুক স্টুডিও থেকে মৈনাক, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ এবং প্রচ্ছদ অঙ্কনে অর্ক চক্রবর্তী। কেমন লাগছে সাহিত্য সমাহারের নিবেদন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমাদের নিবেদন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডিসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি ব্যবহার করে। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। আজকে শুনলেন বর্ষাবরণ সিরিজের প্রথম গল্প। আগামী সপ্তাহে ফিরছি বর্ষাবরণ সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। কি গল্প এখনই বলছি না, যদিও বর্ষাবরণ সিরিজে কার কার লেখা আসবে ইতিমধ্যেই আপনারা তো জেনে ফেলেছেন। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।